বাইরে কে? হঠাৎ জিব্রিল এসে তার পেছনে দাঁড়ালো। ইনায়া চমকে ঘুরে তাকালো, তারপর বলল, এরিক। দুই ভাই বোন চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। হুটহাট কাউকে ঘরে ডাকার অভ্যাস তাদের নেই, না বন্ধু না পরিচিত কেউ। কিন্তু এরিকের ব্যাপার আলাদা। ওর জন্য সবার ভেতরে এক ধরনের মমতা কাজ করে। আসুক না, হয়তো টেস্ট নিয়ে কিছু জানতে এসেছে বলে জিব্রিল দরজা খুলে দিল। দু হাতে জিন্সের পকেটে ঢুকিয়ে এরিক ভেতরে ঢুকলো। দরজা খোলার পর তার স্বভাবসিদ্ধ আমেরিকান টান টান উচ্চারণে কষ্ট করে বলল, আসসালামু আলাইকুম। তারা কথাটা বুঝলো বেশ কষ্ট করে। কংগ্রাচুলেশন, দাঁড়িয়ে থেকেই বলল এরিক, তার চোখে জিব্রিলের আড়ালে থেকে উকি দেওয়া ইনায়ের দিকে। থ্যাংক ইউ। জিব্রিলও সংক্ষেপে জবাব দিল। এরপর সরে দাঁড়াতেই এরিক একই ভঙ্গিতে পকেটে হাত গুজিয়েতেই ভেতরে ঢুকলো। টেস্টের পড়া শেষ করেছো? ইনায়া জিজ্ঞেস না করে পারল না। না বলতে বলতে সে লিভিং রুমে ঢুকে পড়ল। টিভিতে এখনও সে একই প্রোগ্রামের লাইভ কভারেজ হচ্ছে। কেন? এমনি। ইনায়ের দিকে না তাকিয়ে স্ক্রিনে চোখ রেখে উত্তর দিল সে। বসো। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়া বলল। এদিকে জিব্রিল রান্নাঘরে কোণে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরিক, তোমার মা জানেন তুমি এখানে? ফ্রিজ থেকে দুধ বের করতে গিয়ে হঠাৎ প্রশ্ন জুড়লই জিব্রিল। মনে হয়। ইব্রিল অবহেলা ভরে বলল। মানে জানেন না? দুধের বোতল কাউন্টারে রাখতে রাখতে জিব্রিল হঠাৎ থেমে গেল। গত সপ্তাহের কথা তার মনে পড়ে গেল। সেদিন এরিকের মা খুঁজতে খুঁজতে তাদের পাশে এসে হাজির হয়েছিলেন। অভিযোগ করেছিলেন এরিক বিনা অনুমতিতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিনও অনেক খুঁজে অবশেষে এখানে এসেই ছেলেকে পেয়েছিলেন। মা বাসায় নেই করার প্রশ্নের আভাস টের পেয়ে আগেই বলে ফেলল এরিক। কোথায় গেছেন? জিব্রিল সাধারণভাবে এভাবে খুঁটিনাটি বিষয়ে কখনো খোঁজখবর নেয় না, কিন্তু সবাই জানে এরিক মাঝে মাঝে অবলীলায় মিথ্যে বলে দেয়। অথচ এই স্বভাবটি ঠিক 1 বছর আগেও তার মধ্যে ছিল না, যখন তার বাবা জীবিত ছিল। এক বন্ধুর কাছে গেছে। সাবিল আর মার্কও সাথে গেছে, শান্ত ভঙ্গিতে জানালো এরিক। টিভির পর্দায় অনুষ্ঠান শেষ হয়ে ক্রেডিট চলছে। তুমি যাওনি সঙ্গে? ইনায়া জিজ্ঞেস করলো। আমার তো টেস্টের প্রস্তুতি নিতে হবে, সে দ্রুত জবাব দিল। ইনায়া তার দিকে তাকিয়ে এক দৃষ্টে রইল। এদিকে সে রিমোট হাতে নিয়ে এমনভাবে খুঁটিয়ে দেখছিল যেন জীবনের প্রথমবার কোনো রিমোট কন্ট্রোল পেয়েছে। ইনায়ার দিকে সরাসরি তাকাচ্ছে না, কিন্তু সে জানে ইনায়া ওর জবাব শুনে তাকিয়ে আছে। চলো তবে টেস্টের প্রস্তুতি শুরু করি, ইনায়া বলল। তার ভেতরে সত্যি এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। এরিক কখনোই কিছু পড়েনি, এর মানে আগের মতো এবারও টেস্টে খারাপ করবে। এরিক কিন্তু কথাটা এড়িয়ে গেল। পড়াশোনার চিন্তা তার কাছে কোনো সমস্যা না, তার জীবনের ঝামেলাগুলো একদমই অন্যরকম। হামিনরা কবে ফিরবে? এরিক হঠাৎ প্রসঙ্গ ঘোরালো। খুব শীঘ্রই ফিরবে, ইনায়া শান্তভাবে বলল। সে বুঝে ফেলেছে এরিক এখন এভাবে ফালতু প্রশ্ন করে এখানে বসে থাকার অজুহাত খুঁজছে, যতক্ষণ না সে নিজেই বিরক্ত হয়ে উঠে যাবে। ইনায়ার মনে হয় তার প্রতি এক ধরনের মায়া জাগলো। গত 1 বছর ধরে এরিককে দেখলে এমন অনুভূতি হয় তার। আগে এরিক একেবারেই অন্যরকম ছিল, ক্লাসের সেরা ছাত্রদের মধ্যে ছিল একজন, কিন্তু এখন একেবারেই গড়ের নিচে নেমে গেছে। তুমি তোমার মায়ের সঙ্গে গেলে না? ইনায়া এবার জিজ্ঞেস করলো। তারপর তার হঠাৎ মনে পড়ে গেল এরূপ কিছুক্ষণ আগে জিব্রিলে দেওয়া মিল্কশেকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে। যেতে পারতাম, কিন্তু যাইনি। আমি কি একটা গেম খেলতে পারি? এক নিঃশ্বাসে বলল এরিক। ইনায়া দ্বিধায় পড়ে গেল। না। ইনায়া হয়ে এবার জিব্রিল উত্তর দিল। সে এগিয়ে এসে এরিকের হাত থেকে রিমোট নিয়ে নিল। আমাদের বাড়িতে এই সময় গেম খেলা হয় না, অনেক রাত হয়ে গেছে। বলতে বলতে জিব্রিল পাশের সোফায় বসলো। তাকে নরম গলায় বুঝিয়ে দিল তাদের বাড়ির কিছু নিয়ম আছে। প্রতিদিন গেম খেলার অনুমতি নেই, রাতেও নয়। সাধারণত তারা এরই মধ্যে ডিনার সেরে নেয়, কিন্তু আজ হামিনের প্রতিযোগিতার কারণে সব দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমি তো আউটসাইডার আর অতিথিও।
নিয়ম তো আমার জন্য না। কিছুক্ষণ ভেবে এরিক বলল। কিন্তু ততক্ষণে জিবরিল টিভি চালিয়ে সিএনএন দেখতে বসে গেছে। না, তুমি বাইরের কেউ নাও, জিবরিল সোজাসুজি জবাব দিল। এরিক চুপ করে গেল, যেন ভেতর থেকে এমনটাই একটি উত্তর পাওয়ার অপেক্ষায় ছিল। এনায়া উঠে পড়ল। আমি ডিনার টেবিলটা সাজিয়ে দিই, সবাই এখন চলে আসবে। সে লাউঞ্জের কোণে রাখা ডাইনিং টেবিলের প্লেট সাজাতে শুরু করলো। এরিক কিছুক্ষণ পরপর ইনায়া জিবরিলের দিকে তাকাতে থাকলো। তারপর তার মনে হলো এখানে বসে থাকার কোনো মানে নেই। জিবরিল তখন সংবাদ বুলেটিনে ডুবে আছে আর ইনায়া ব্যস্ত টেবিল সাজাতে। তবু সেখান থেকে সে নড়ল না, কারণ এই বাড়িটায় একটা প্রাণ আছে, শান্তি আছে, যা তার নিজের ঘরে নেই। কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে টিভি দেখতে দেখতে হঠাৎ সে উঠে ইনায়ের পাশে চলে এলো। কিছু না বলেই টেবিল সাজাতে সাহায্য করলো। 6 জনের পরিবারে বসার টেবিলে ইনায়া 7টি প্লেট রাখলো, আর এরিক সেটা খেয়াল করলো। কথা না বলেই সে বুঝে গেল আজকে সেও এখানেই খেয়ে যাবে। প্রায় সে এদের বাড়িতে খায়। পাকিস্তানি খাবারও তার ভালো লাগে, তবে তার চেয়েও বেশি যেটা ভালো লাগে তা হলো তাদের সঙ্গ। তার নিজের বাড়িতে মা ক্যারোলিন সপ্তাহান্তে রান্না করে ফ্রিজে রেখে দেয়। তারপর সারাটা সপ্তাহ সেই খাবার বরবর গরম করে খেতে হয়। আগে এমনটা ছিল না। 1 বছরের মতো হলো এইভাবে চলছে, যেদিন থেকে তার বাবা এক দুর্ঘটনায় মারা গেছেন। ক্যারোলিন একজন নামকরা ব্যস্ত আইনজীবী। স্বামীকে হারিয়ে 3টি সন্তানের একা দায়িত্ব নেওয়া আর পাশাপাশি নিজের ক্যারিয়ার সামলানো তার জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছে। চাকরি পাল্টানোর সুযোগ ছিল না, আর ঘরে বসে শুধু মা হয়ে থাকা তার স্বপ্নও ছিল না। হঠাৎ স্বামী মৃত্যু অবশ্যই একটা আঘাত ছিল। এরিকের বাবা জেমস আর সে 15 বছর ধরে একই সঙ্গে ছিল। আদর্শ দম্পতি বলা হতো তাদের। 15 বছরের সঙ্গ হারিয়ে একদিন একা হয়ে যাওয়া যেমন বেদনাদায়ক, তেমনি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও জটিল এক সমস্যা হয়ে দাঁড়ালো। তবে ক্যারোলিন পূর্বদেশীয় নারীদের মতো নয়, যারা শুধু সন্তানকে কেন্দ্র করে জীবন কাটিয়ে দেয়। তার জীবনে সঙ্গীর প্রয়োজন ছিল। তাই জেমসের মৃত্যুর 6 মাস পরই এক সহকর্মীর মধ্যে সে নতুন আশ্রয় খুঁজে নেয়। জীবন আগের মতো না হলেও কিছুটা ভারসাম্য ফিরে আসে। তখন তারা যমজ 2 ছেলে, সাবিল আর মার্কের বয়স প্রায় 6 আর এরিকের 10। ছোটরা বাবা হারানোর শোক তাড়াতাড়ি মানে নিলেও এরিক কিছুতেই মেনে নিতে পারছিল না। সে বাবার সঙ্গে অস্বাভাবিকভাবে জড়িয়েছিল। তাদের যে এলাকায় বাস, সেখানে 15টা বাড়ি, প্রায় সবাই উচ্চশিক্ষিত পেশাজীবী। ভিন্ন জাতি গোষ্ঠীর লোকজনও আছে সেখানে। ওদের পাশের বাড়িতেই থাকা সালার ও ইমামার পরিবার। ওদের বাগান আর এদের বাগান পাশাপাশি মিশে গেছে। এরিক জন্মানোর আগে জেমস কিস্তিতে এই বাড়ি কিনেছিল, আর সালারা প্রায় 2.5 বছর হলো এখানে এসেছে। সালারা জেমস আগে একই আর্থিক প্রতিষ্ঠানেই কাজ করত, তাই তারা পুরনো পরিচিত ছিল। কিন্তু পরিবারের মেলামেশা আরও ঘনিষ্ঠ হলো যখন এরিকের স্কুল সালারা ছেলেমেয়েদের ভর্তি করা হলো। ইনায়া এরিক একই ক্লাসে পড়তো। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু হয়, যদি একে বন্ধুত্ব বলা যায়। তবে ইনায়া অন্যদের থেকে একদম আলাদা। শান্ত, ভদ্র, নরম স্বভাবের মেয়ে। কথা বলে খুব ভেবে চিনতে, মেপে মেপে। এরিক খুব বেশি কথা বলতো না, তবে ছিল নির্ভর আর দুষ্টুমি ভরা প্রাণবন্ত একটা ছেলে। মিশুক স্বভাবের সেই আমেরিকান বাচ্চাটি ইনায়ার প্রতি আকৃষ্ট হয়েছিল মূলত তার অস্বাভাবিক মেধার জন্য। কয়েকদিনেই নতুন ক্লাসে সে তার উপস্থিতি জানান দিয়ে ফেলেছিল। ক্লাসে সে ছিল কালো চুল আর কালো চোখে, দুধে আলতা গায়ের রঙের একমাত্র মেয়ে। আর তার লম্বা বাঁকানো চোখের পাপড়ি তাকে সহজেই আলাদা করে চিনি দিত। এরিকের কাছে সে ছিল খুব কিউট। তার অন্যতম কারণ সে ক্লাসের অন্য মেয়েদের মতো সারাক্ষণ কথা বলে না, কারোর সঙ্গে তর্কেও জড়ায় না। প্রথমত বন্ধুত্বের হাত বাড়িয়েছিল এরিকই। তারপর 1 বছর যাবৎ সেই প্রচেষ্টাই চলছিল। সে ইনার বাড়িতে আসা যাওয়া করত, তবে সব কিছু ছিল কেবল আনুষ্ঠানিকতার মতো। তার পরিবারও অন্য প্রতিবেশীদের মতো ইনায়াকে ভদ্রভাবে গ্রহণ করত, তবে এতটুকুই। কখনো তাদের মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠেনি যাকে অবলীলায় গার্লফ্রেন্ড বলা যায়। তারা মুসলিম পরিবার, আর মুসলমানরা সাধারণত নিজেদের গণ্ডিতে ভেতরেই সীমাবদ্ধ থাকে। এরিক একাধিকবার তার বাবা মাকে সম্পর্কে প্রশ্ন করেছিল,
কিন্তু তার বাবা তাকে এই কথা বলে বুঝিয়ে দিতেন। 1.5 বছর পর হঠাৎ করেই সব কিছু বদলে গেল। বাবা মৃত্যুর পর একবারে ইনায়ে এগিয়ে এলো ওর কথা বলতে। প্রায় 2 সপ্তাহ পর যখন এরিক আবার স্কুলে ফিরল, কখনো সে প্রতিটি ক্লাসে শূন্য দৃষ্টিতে বসে থাকতো, কোনো কাজে মন দিত না। তখন সহপাঠীরা একে একে এসে তাকে সান্ত্বনা দিল। অল্প সময়ের মধ্যেই তারা সবাই আবার নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু এরিক সে স্বাভাবিক জীবনে ফিরতে পারত না। ঠিক সেই সময় ইনায়া তার পাশে দাঁড়ালো, ক্লাস ওয়ার্কে সাহায্য করতে শুরু করলো। এরিক টের পেত এটা নিছক সহানুভূতি, যা ইনায়া আর তার পরিবার তার প্রতি দেখাতে। অথচ সেই সহানুভূতি অদ্ভুত এক টানে তাকে তাদের কাছে বেঁধে ফেলেছে। এরিক একমাত্র সালারের পরিবারে শুধু যাতায়াত করে না, বরং আশেপাশে যেসব বাড়িতে ওর বয়সী ছেলে মেয়ে আছে সেসব বাড়িতেও সে ঘুরে বেড়ায়। ওরা যে এলাকায় থাকে সেখানে নানা ধর্ম আর জাতির মানুষ বাস করে। কয়েকজন ভারতীয়, কিছু চীনা, আরও একজন ইহুদি, আর তারপর সালোয়ারের এই মামার বাড়ি। অথচ এত ঘরে ভিড়ই এই শেষ বাড়িটি তাকে বিশেষভাবে আকর্ষণ করে। তার বাবা জীবিত থাকা অবস্থায় নিজের ঘরটা তার কাছে যেমন মনে হতো, এই ঘরটাকেও এমন ঠিক মনে হয়। তার বাবা মা দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ ছিলেন, বিশেষ করে বাবা, যিনি ছিলেন পরিবারের একমাত্র সন্তান। আর ক্যারোলিন এখন যতই চেষ্টা করে এরিককে সে আগের মতো যত্ন দিতে পারে না। সাবিল আর মার্ক ছোট, তাই স্বাভাবিকভাবেই তার মনোযোগ বেশি ওদের দিকে। ওদের দোষে কিছুই নেই হয়তো, কিন্তু এরিকের মনে হয় সে যেন নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া একাকী কোনো গ্রহ একা ভেসে বেড়াচ্ছে। আবার এই নতুন পরিবারের কক্ষপথে ঢুকে পড়েছে আর চুপি চুপি তাদের অংশ হয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। অনুষ্ঠান শেষে হামিনা রাইসার যখন বাড়িতে ফিরল, তখন ভীষণ উচ্ছ্বাসের সাথে তাদের অভ্যর্থনা জানানো হলো। এই অভ্যর্থনাকারীদের মধ্যে এরিকও ছিল। কিছুক্ষণ হামিনের সঙ্গে গল্পগুজব করতে করতে সে যেন ভুলেই গিয়েছিল কোথায় আছে সে। ডাইনিং টেবিলে সবাই খাবার নিয়ে বসা, প্রাণখোলা গল্প হচ্ছে, মুহূর্তে একেবারে পরিবারের মতো। এমনকি দরজার ঘন্টা বাজলেও কারো মাথায় আসেনি হয়তো ক্যারোলিন হতে পারে। কিন্তু এসেই সেই ঢুকে কোনো সৌজন্য বিনিময় না করে সরাসরি এরিকের খোঁজ করলো। যখন জানলো এরিক ভেতরে আছে, তখন আর দেরি না করে সোজা লিভিং রুমে গিয়ে বকাঝকা শুরু করলো। আসলে ক্যারোলিন সাবিল আর মার্ককে রেখে এক বন্ধুর সঙ্গে ডিনারে গিয়েছিল। বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর এরিক সেখান থেকে চুপিসারে বেরিয়ে আসে। আর ফেরার পর যখন ক্যারোলিন দেখলো 2 শিশু ঘরে কাঁদছে আর এরিক নেই, তখনই রাগে ফেটে পড়ল। এরিক কোনো প্রতিবাদ না করে চুপচাপ মায়ের বকুনি শুনল। লজ্জা লাগছে কেবল এজন্য যে সাবিল আর মার্ক সম্পর্কে বলা মিথ্যাটা সবার সামনে ফাঁস হয়ে গেল। ক্যারোলিন মূলত কঠোর মনের মানুষ নয়, কিন্তু গত কিছুদিন ধরে তার আর এরিকের মধ্যে অদ্ভুত এক শীতলতা জমে উঠেছে। সে বুঝতো এরিক বাবার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছে। সেই সঙ্গে ক্যারোলিন তার এই কান্নাকাটি আর ভঙ্গুর মনোভাবের প্রতিও বিরক্ত হয়ে উঠেছে। এরিক এখন 11 বছরের ছেলে। ক্যারোলিন চায় সে অন্তত কিছুটা দায়িত্বশীল হোক। যদি পুরোপুরি দায়িত্ব নিতে না পারে, তবে অন্তত নতুন কোনো ঝামেলা যেন তৈরি না করে। প্রথম দিকে এরিক তার মায়ের প্রতি সহানুভূতি ছিল, কিন্তু সেটা শেষ হয়ে যায় যেদিন সে তার মায়ের নতুন সঙ্গীকে দেখল, অন্য আরেকজন তার বাবার জায়গা দখল করা। এটা তাকে বাবার মৃত্যুর চেয়েও বেশি আঘাত করেছে। এরিক আর ক্যারোলিনের মধ্যে জমা শীতলতা ও টানাপোড়েনের মূল কারণ ছিল এটি, অথচ ক্যারোলিন তা বুঝতেই পারেনি। এরিক চলে যাওয়ার পরও ঘরটা বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল, যেন কেউই বুঝে উঠতে পারছে না এই পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এরিকের জন্য সবার ভেতরে এক ধরনের মায়া কাজ করছে, অথচ সে একই সঙ্গে এও ভাবে পাচ্ছে না ও কীভাবে তাদের বাড়ি ছাড়ানো যায়। বিশেষত এখানে যাতায়াতে যখন ক্যারোলিনের কোনো আপত্তি নেই, উল্টো সে নিজেই অনেক সময় জরুরি প্রয়োজনে সাবিল ও মার্ককে তাদের এখানেই রেখেছে। এত ভালো একটা ছেলে, আগে কখনো ওকে মিথ্যা বলতে দেখিনি। হঠাৎ কি হলো ওর? টেবিল থেকে বাসন ওঠাতে ওঠাতে ইমামা কথাটা বলল। জেমসের মৃত্যু ওকে এমন করেছে। চেয়ার থেকে উঠতে উঠতে সালার উত্তর দিল। বাসনগুলো সিঙ্কে রাখার সময় ইমামার ভেতরটা যেন হঠাৎ বরফের মতো জমে গেল। 2 দিন পর সালারের চেক আপ।
আগে প্রতি 3 মাস পর পর পরীক্ষা হতো, এখন 6 মাস পর পর। মস্তিষ্কের টিউমারে কী অবস্থা আছে, বাড়ছে, কমছে, নাকি নতুন আরেকটি তৈরি হয়েছে, সেটাই জানার জন্য। টিউমারের আশেপাশের সেলগুলোতে কোনো ক্ষতি করছে কি না সেই ভয়ই পরীক্ষা। সিটিএস, টিএমটি, পিপিটি, এলপি, সিবিসি, এমআরআই, কত নাম, কত রিপোর্ট। প্রতিটি ক্লিয়ার রিপোর্টে ইমামার বুক হালকা হয়ে আসে, নিঃশ্বাসে ফিরে আসে প্রাণ। আর সামান্য কোনো অস্বাভাবিকতা দেখলেই ভেঙে পড়ে মন। জীবনটা যেন 3 মাসের গোলকধাঁধায় আটকে গেছে। প্রতি 3 মাস পর পর নতুন পরীক্ষা, আর তারপর 3 মাস বেঁচে থাকার নতুন অনুমতি। চেক আপের তারিখ যত কাছে আসে ইমামার অস্থিরতা ততই বেড়ে ওঠে। এভাবে চলছে টানা 3 বছর। 3 বছর ধরে সব রিপোর্ট ভালো আসছে। অপারেশনের সফল হয়েছিল। জ্ঞান ফেরার পর তার মানসিক সক্ষমতা আগের মতোই আছে। কিছু সামান্য পরিবর্তন এসেছে বটে, কিন্তু তা ভয়ের কিছু নয়। তবু ইমাম অনুভব করে তাদের জীবন আর আগের মতো জায়গায় নেই, সব কিছুই অন্যরকম হয়ে গেছে। আর এখন সালারের মুখে যখন জেমসের মৃত্যুর কথা শুনল, আর সেই মৃত্যু কিভাবে তার ছেলেকে প্রভাবিত করেছে, তখন সে আবার ভেতর থেকে জমে গেল। কয়েক ঘন্টা আগের আয়োজন যেন মুহূর্তেই মন থেকে মুছে গেল। সামনে যে পরীক্ষাটা 2 দিন পর হওয়ার কথা ছিল, যদি তার রিপোর্ট ঠিক থাকে তাহলে আর 3 মাস নয়, 6 মাস পর হবে পরবর্তী পরীক্ষা। সালারের নয়, যেন তার নিজের জীবনকালই 3 থেকে 6 মাস বাড়তে চলেছে। রান্নাঘরের সিঙ্কের সামনে দাঁড়িয়ে ইমামা তাকিয়ে আছে লাউঞ্জে বসে সালারের দিকে। চারপাশে ছেলে মেয়েরা বাবার সঙ্গে আড্ডায় মগ্ন, খোশ গল্পে মজে আছে। সে মনে মনে ভাবল, তারা কত ভাগ্যবান যে সালার এখনও তাদের জীবনে আছে, জীবন্ত, হাসি খুশি, প্রাণবন্ত, সুস্থ, স্বাভাবিক। তাকে দেখে বোঝার উপায় নেই সে কখনো এমন এক ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই করছে। শুধু অপারেশনের পর কিছুদিন সুস্থ হয়ে ওঠার সময়টাতে অসুস্থতার চিহ্ন স্পষ্ট ছিল। তখন মাথায় চুল মুন্ডিয়ে দিতে হয়েছিল। চিকিৎসার কষ্ট আর নানা ওষুধের প্রভাবে মুখে ক্লান্তির ছাপ নেমে এসেছিল। হঠাৎ করেই তার মুখে ঝুলে গিয়েছিল বয়সের রেখা। অল্প সময়ে ওজন কমে গিয়েছিল অনেকটা। প্রায় 6-7 মাস একটার পর একটা ইনফেকশনে ভুগতে হয়েছে তাকে। অপারেশনের পর ইমামা চেয়েছিল পাকিস্তানে ফিরে আসতে, কিন্তু পারেনি। সালারকে একা ছেড়ে সে ফিরতে পারেনি। অথচ সালার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিশ্রামে বসে থাকা মানুষ নয়। 1 সপ্তাহের মধ্যে আবার এসআইএফ এর প্রজেক্ট হাতে নিয়েছিল সে। ইমামা শুধু নীরবে তাকিয়ে দেখছে। দেখাশোনা, সেবা, যত্ন, এইসব শব্দ যেন সালার সিকান্দারের কাছে কোনো গুরুত্বই পায়নি। সারা জীবনের মতো এবারও চেষ্টা করেছে নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে, কিন্তু ইমামা কখনোই তাকে একা ফেলে যেতে প্রস্তুত হয়নি। প্রায় 6-7 মাস পর অবশেষে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। নতুন চুল গজালো, শরীরে আগের মতো শক্তি ফিরল, মুখে ঝুলে যাওয়া রেখা মিলিয়ে গেল, চোখের নিচে কালি আর পাণ্ডুর চেহারাও উধাও হয়ে এলো। সালার আবার আগের মতো হয়ে উঠল, যেমন ছিল অসুখ ধরা পড়ার আগে। ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে গেলেন। তারা অরোগ্য, সত্যি অবিশ্বাস্য এবং ঈর্ষণীয়। তবু ইমামা হাশিম নিশ্চিত হতে পারছিল না। বিয়ের প্রথম 10 বছরের সালারের সঙ্গে সে পৃথিবীর প্রায় সব সুখ সুবিধা ভোগ করেছে। বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে প্রাইভেট প্লেন ভ্রমণ, সোনা, হীরার অলংকার সব পেয়েছে। অর্ধেক পৃথিবী তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছে। এমন কিছুই নেই যা ইমামা চেয়েছে আর সালার তাকে দেয়নি। সে চাইলেই এই 10 বছরের জীবন নিয়ে রূপকথার মতো একটি গল্প লিখে ফেলত। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ইমামার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি সালারের জীবন, তার অস্তিত্ব। সে পাশে থাকলেই যেন পৃথিবীর আর কিছুই না থাকলেও সে বেঁচে থাকতে পারবে, হাসতে পারবে, জীবন্ত থাকতে পারবে। বিলাসবহুল পোশাক, গয়না, আরামায়েশ কিছুই না থাকলেও শুধু যদি সালার পাশে থাকে তবে জীবন তার কাছে পূর্ণ মনে হবে। আর এখন আবার তার মেডিকেলে চেক আপের তারিখ ঘনিয়ে এসেছে। আরেকবার ইমামার রাতের ঘুম উধাও হয়ে যেতে শুরু করলো। লাউঞ্জে হামিনের কোনো কথায়
হাস্যরসে সালারের মুখের দিকে তাকিয়ে ইমামা হঠাৎ সেই দৃশ্য মনে পড়ল। অপারেশনের পর যখন প্রথমবার তাকে দেখেছিল, 8 ঘন্টার দীর্ঘ অপারেশনের পর তাকে দেখা, পরের সকালে আবারও হাসপাতালে গিয়ে দেখা করা, সব কিছু মনে রাখতে না চাইলেও ভুলতে পারেনি। সে সময় সালারের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার হাত ধরে বসেছিল সে। যখন সালারের ধীরে ধীরে জ্ঞান ফিরছে, তার ফোলা চোখের পাতাগুলো কেঁপে উঠেছিল, চোখে খোলার চেষ্টা করছিল সে। সালার, সালার, ইমামা অজান্তেই ডাকতে শুরু করছিল, একবার দুবার বারবার। অবশেষে সে চোখ খুলেছিল, লালচে ভারী চোখ, তন্দার সাথে লড়াই করে থাকা ক্লান্ত মুখ। ইমামা কাপা হাতে তার মুখ ছুঁয়ে আবারও নাম ধরে ডেকেছিল। ততক্ষণে সালার তার দিকে তাকিয়েছিল, ঘাড় সামান্য ঘুরিয়ে দেখছিল, কিন্তু চোখে কোনো পরিচয়ের ছাপ নেই, কোনো অনুভূতি নেই, যেন সে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে দেখছিল। ইমামার বুকটা কেঁপে ওঠে তখন। সত্যিই কি সালারা তাকে চিনতে পারছে না? ডাক্তাররা অপারেশনের আগে সতর্ক করে দিয়েছিল, স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে, এটা ঝুঁকির মধ্যে আছে। তবু এমনটা হবে সেটা কল্পনা করতে পারেনি সে। স্তব্ধ অবশ হয়ে শুধু তাকিয়েছিল সেই চোখগুলোর দিকে, যেখানে সে নিজে এক অচেনা রূপে দেখেছে। তখন হঠাৎই সে চোখে আলো ফুটতে শুরু করলো, যেন তার প্রতিচ্ছবি ধীরে ধীরে ভেসে উঠল সেখানে। পলক ঝাপটাতেই শুরু করলো সালার। পরিচিত এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। বিছানায় তার হাতের নিচে সালারের হাত নড়ল। সে নাম উচ্চারণ করতে পারছিল না তখনও, কিন্তু হাতের ছোঁয়া চিনে নিল তাকে। 3 বছর কেটে গেল, ইমামা সেই সময়ের প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে গুণে বলতে পারবে, যেন মস্তিষ্কের ভেতরে অমোচনীয়ভাবে খোদাই করা হয়েছে সব। সালার ঠোঁট থেকে যে প্রথম শব্দ বের হয়েছিল তার তার নাম নয়, তা ছিল আলহামদুলিল্লাহ। আর ইমামা সেদিন প্রথমবারের মতো গভীরভাবে বুঝতে পেরেছিল এই শব্দের আসল মানে কি। এরপর বাক্যে সে ইমামার নাম ছিল, আর ইমামার মনে হলো জীবনে এই প্রথমবার তার নিজের নামকে এত সুন্দর, এত প্রিয় শোনালো। তারপর সে পানি চাইল। ইমামার কাছে মনে হলো দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আসলে পানিই তো। তারপর সে কালিমা পড়ল। সাধারণত মৃত্যুশয্যা মানুষ কালিমা পড়ে, কিন্তু নতুন জীবনের শুরুতে কেউ কালিমা পড়ছে, এই দৃশ্য ইমামার প্রথমবার দেখল। এই পুরো সময় সালার ইমামার হাত এক মুহূর্তের জন্যও ছাড়েনি। সে স্পর্শ শুধু স্পর্শ নয়, যেন স্বর্গের ছোঁয়া, এক টুকরো জান্নাত। ছেলে মেয়েদের সাথে গল্প করতে করতে সালার হঠাৎই লাঞ্চে থেকে তাকে ডেকে উঠল, তুমিও এখানে আসো। ইমামা তখনও রান্নাঘরের সিঙ্কের পাশে দাঁড়িয়ে অতীতের ভাবনে ডুবে আছে। একটু দূরে থাকার কারণে নিজেকে সামলে নিতে পারল সে, চোখের পানিও আড়াল করে ফেলল। হ্যাঁ, আমি আসছি। ঘড়ি দাঁড়িয়ে বাকি থালা বাসন সিঙ্কে রাখলো। বলো, সমস্যা নেই, আমি এখান থেকেও তোমাদের কথা শুনছিলাম। মাম্মি, আগামী বছর রাইসা স্পেলিং বিতে যাবে। লিভিং রুমে বসে হামিনী ঘোষণা দিল, যদিও এই সংবাদ রাইসা আরও আগেই ইমামাকে জানিয়েছে। টেপ বন্ধ করতে করতে ইমামা পেছনে ফিরে তাকালো, নিজেকে সামনে নিল। হামিনের কথাটা তার পুরোপুরি বোধগম্য হলো না। রাইসা কি করবে? সে শুধু রাইসার নামটাই শুনেছিল, বাকিটা হাওয়া হয়ে গিয়েছিল ভাবনার আড়ালে। মাম্মি, আমিও ট্রফি নিয়ে জিতে আনবো। এবার রাইসা সরাসরি ইমামাকে উদ্দেশ্য করে জানালো। আয়েশা আবিদিন জন্মেছিল তার বাবার মৃত্যুর 7 মাস পর। 3 বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। বোনদের সঙ্গে তার বয়সের ব্যবধানও খুব বেশি না। তার বাবা মা দুজনেই ছিল ডাক্তার। শুধু তাই নয়, তাদের পরিবারও একটি নামকরা ডাক্তার পরিবার। আয়েশার মা নৌরিন এলাহি স্বামীর আকস্মিক মৃত্যুর পর 2 কন্যা আর এই সদ্যজাত সন্তানকে একা সামলাতে পারছিলেন না। তাই তিনি আয়েশাকে কিছুদিনের জন্য পাকিস্তানে তার মায়ের কাছে পাঠিয়ে দেন। 5 বছর আয়েশা সেখানেই থাকে। নৌরিন চেয়েছিলেন 1 বা 1.5 বছর পর মেয়েকে ফিরিয়ে আনতে, কিন্তু নানা নারীর সঙ্গে আয়েশার গভীর সম্পর্ক গড়ে ওঠায় ইচ্ছা সত্ত্বেও তিনি আর তাকে ফিরিয়ে আনতে পারেননি। তাছাড়া আমেরিকায় তিনি একজন অর্থোপেডিক সার্জন হিসেবে খুব ব্যস্ত জীবন পার করছিলেন।
তার ওপর স্বামীহীন একাকী 2 মেয়ের সামলে আয়েশাকে নিজের কাছে ফিরিয়ে আনার কথা ভাবলেও তিনি শারীরিক ও মানসিকভাবে গুলিয়ে যেতেন। তবুও 5 বছর পর অবশেষে তাকে ফিরিয়ে আমেরিকায় নিয়ে এলেন। কিন্তু আয়েশার মন সেখানে বসল না। সে তার 2 বড় বোনকে চিনত না। তাদের সঙ্গে তার কোনো সখ্য ছিল না। তিনি নিজে প্রচণ্ড ব্যস্ত থাকতেন। এদিকে আয়েশাকে সময় দেওয়ার মতো আমেরিকার কেউ ছিল না। কোনো মতে সে 2 বছর ওখানে কাটালো। কিন্তু 7 বছর বয়সে আয়েশার প্রচণ্ড জেদের কারণে তাকে আবারও পাকিস্তান পাঠাতে হলো। নরিন অবশ্যই এবার মেয়ের জীবনযাপন নিয়ে বেশ চিন্তিত ছিলেন, কারণ তাদের পরিবারের বেশিরভাগ সদস্য, এমনকি তাদের নিজেদের পরিবারের প্রায় অর্ধেক সদস্যই আমেরিকায় বাস করতেন। নরিন চাইতেন আয়েশাও স্থায়ীভাবে সেখানেই থাকুক, কিন্তু তার বাবা মা কিছুতেই পাকিস্তান ছেড়ে আমেরিকায় এসে থাকতে রাজি না। 7 বছর বয়সে আয়েশাকে পাকিস্তানে পাঠিয়ে দিলেও প্রতি বছর অন্তত 2 বার তাকে আমেরিকায় নিয়ে আসতেন, যাতে করে আয়েশা তার উপর 2 বোন নরমিন ও রাইমার সঙ্গে মিশে যেতে পারে। তার এই চেষ্টা সফল হয়েছিল। ধীরে ধীরে 3 বোন একে অপরের কাছাকাছি আসতে শুরু করে, আর আয়েশার কাছে আমেরিকা চেনা হতে শুরু করে। 10 বছর বয়সে আয়েশা যখন আবার আমেরিকায় এলো, তখন আর তার আগের মতো সমস্যা হয়নি। কিন্তু নতুন একটি সমস্যা দেখা দেয়। স্কুলে গিয়ে সে অস্থির হয়ে ওঠে। পাকিস্তানেও সে এডুকেশন পড়তো, কিন্তু পাকিস্তান আর এখানকার পরিবেশের মধ্যে বিস্তার ফারাক। স্কুলের ব্যাপারে নরিন কিছু করার ছিল না। নরিনকে বড় 2 মেয়েদেরকে অবশ্যই এই সমস্যায় পড়তে হয়নি। তারা আয়েশার মতো ক্লাসে ছোটোখাটো বিষয়ে বিচলিত হতো না। স্কুলে আয়েশার মোটেও ভালো লাগতো না। নরিনের কাছে অবশ্যই একটা পথ খোলা ছিল, তাকে কোনো ইসলামিক স্কুলে পাঠানো, কিন্তু তিনি সেই পথ ধরতে চাননি। তিনি মনে করতেন এত অল্প বয়সে মেয়েকে এত চাপ ও নিয়ন্ত্রিত জীবনে ঢেলে দেওয়া ঠিক হবে না। তার বিশ্বাস ছিল কিছুদিন এখানে থাকলে আয়েশা নিজেই স্বাভাবিক হতে শুরু করবে। কিন্তু 1 বছর পর যখন আয়েশার অবস্থা ভালোর বদলে আরও খারাপের দিকে হতে লাগলো, রেজাল্টে বেহাল হতে শুরু করলো, তখন নরিন বাধ্য হয়ে আবার তাকে পাকিস্তানে ফেরত পাঠালেন। তিনি স্থির করলেন আয়েশাও ও লেভেল শেষ করার পর আবার তাকে এখানে নিয়ে আসবে। ততদিন সে বুঝমান হয়ে উঠবে, এখনকার পরিবেশ সহজে বুঝতে পারবে। সে মতে 13 বছর বয়সে আয়েশা আবেদনকে আবারও আমেরিকায় আসতে হলো। কিন্তু এবার তার সামনে এক নতুন সমস্যা দেখা দিল। আমেরিকাকে তার কাছে ইসলামিক রাষ্ট্র বলে মনে হচ্ছিল না। সেখানকার ব্যক্তিত্ব স্বাধীনতা আবারও তাকে বিচলিত করে তুলল। পোশাক ও ভাষার ক্ষেত্রে অবাধ স্বাধীনতা তাকে যেন আতঙ্কিত করল। হিজাব পরেও সে নিজেকে নিরাপদ মনে করছিল না। এটি সে পাকিস্তানে থাকতে পড়া শুরু করেছিল। এই নিয়ে নরিনও ছিলেন বেশি অখুশি। ফলে এটাই আসার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। অবশেষে নরিন এবার হার মানলেন। তিনি স্বীকার করলেন আমেরিকায় আয়েশার আর কোনো ভবিষ্যৎ নেই। সে পাকিস্তানেই থাকতে চায়, এবং সেখানেই ছোট বড় যত সমস্যায় থাকুক না কেন তা নিয়েই সে সন্তুষ্ট। আয়েশাকে তিনি আবারও পাকিস্তানে পাঠিয়ে দিলেন। আয়েশাও চাচ্ছিল তার জীবনটা নানা নানির দেখানো পথে একটি ইসলামিক দেশেই কাটাতে। একজন কিশোরী হয়েও আমেরিকার উন্নতি মুগ্ধ না হয়ে সেখানকার উন্নত জীবন ছেড়ে একটি শান্তিপূর্ণ সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে আবারও পাকিস্তান ফিরে আসে সে। সেখানে তার মতো মানুষদের সঙ্গে জীবন কাটাতে থাকে। আয়েশার নানা নানি তাকে কনভেন্ট স্কুলে পড়লেও তারা তাকে বেপরোয়া হয়ে ওঠার কোনো সুযোগ দেননি। বাড়িতে থাকে একজন উদার মনস্ক হুজুর রেখে কুরআন পড়ান। সে হুজুর একটি নামকরা ইসলামিক প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। আয়েশার নানা নানি নিজেরাও ছিলেন উচ্চশিক্ষিত। দিন দুনিয়া উভয় সম্পর্কে ছিল গভীর জ্ঞান। অভিজাত শ্রেণী এবং সামাজিক মানুষ হওয়া সত্ত্বেও ধর্মীয় ও নৈতিকতা মূল্যবোধের দিক থেকে তারা ছিলেন রক্ষণশীল। তাদের এই রক্ষণশীল আবার গোঁড়ামি ছিল না, তা ছিল যৌক্তিক দিনের রূপায়ণ। সে পরিবেশে থেকে আয়েশা আবিদিনের মাঝে দিনের গভীর জ্ঞান ও আগ্রহের সৃষ্টি হয়। সেখানে শুধু এটা হালাল করো ওটা হারাম করো না এই উভয় দেখানো হয়নি, বরং যুক্তির মাধ্যমে হালাল কেন হালাল এবং হারাম কেন হারাম তাও বুঝিয়ে দেওয়া হতো। এজন্যই হয়তো দিনের প্রতি আয়েশার হৃদয় যাকে এক আবেগপূর্ণ টান ও মখমলি প্রেম।
সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ত, হিজাব করত এবং রোজা রাখত। এমনকি নানা নানির সঙ্গে গিয়েও একবার হজও করে আসছে। এর পাশাপাশি ফাইন আর্টসের প্রতিও ছিল তার প্রবল টান। পেইন্টিং করত, পরিপূর্ণ পোশাকে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিত। যে কাজই তার ভালো লাগতো নানা নানি অনুমতি দেওয়া মাত্রই সে তা করে ফেলত। আমেরিকান সমাজে অংশ নিতে না পারলেও নওশীন স্বীকার করতেন তার মেয়ের উত্তম তরবিয়ত হয়েছে। এর পেছনে পরিবারের সবাই আয়েশার নানা নানির কৃতিত্ব স্বীকার করে তাদের প্রশংসা করত। নরেন তার বড় দুই মেয়ের অত্যন্ত আদর যত্ন ও মেহনত করে মানুষ করেছেন। তারা আমেরিকায় বড় হলেও তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন তাদেরকে আপন সংস্কৃতি ও ধর্মের কাছাকাছি রাখতে। তবে তারা ছিল অনেক স্বাধীন। নরেন কখনো তাদের এতে বাধা দেননি, কারণ তার মেয়েরা কখনো তার বেঁধে দেওয়া সীমা অতিক্রম করেনি, যার জন্য তাকে দুশ্চিন্তা পড়তে হয়। শিক্ষা দীক্ষায় তারা ছিল যথেষ্ট ভালো। আমেরিকায় বেড়ে ওঠা অন্যান্য পাকিস্তানি মেয়ের তুলনায় যথেষ্ট অনুগত ও সংযত। এতটুকুতেই নওরিন ছিলেন সন্তুষ্ট। তবে বড় দু মেয়ে ও আয়েশার তরবিয়ত তফাৎ তখনই বুঝতে পারেন যখন সব মেয়ে একত্রিত হতো, পাকিস্তান কিংবা আমেরিকায়। নওরিন মনে হতো তিনি সত্যিই একটি মেয়ের মা। আয়েশা তার আগে পিছে ঘুরত, কাছে এসে বসে থাকতো, মনোযোগ দিয়ে তার কথা শুনতো, তার জন্য রান্না করত। আর এর বিনিময়ে নওরিনের কাছে কিছুই চাইতো না সে এটা স্বাভাবিক অভ্যাসবশত করত। তারা এসবই শিখেছিলেন তার নানা নানির কাছ থেকে। নওরিন এই নিয়ে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ছিলেন। আয়েশাকে তারা শুধু উত্তম তরবিয়ত দেননি, তাকে খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাডেমিক শিক্ষাও দিচ্ছিলেন। নওরিনের ইচ্ছে ছিল আয়েশা ডাক্তার হোক, কারণ তার দু মেয়েরাই কারোই মেডিকেলে কোনো আগ্রহ ছিল না। তার ডাক্তার হতে চায়নি। আয়েশার মেডিকেলে খুব বেশি আগ্রহ ছিল না। মায়ের ইচ্ছা না থাকলেও সে হয়তো মেডিকেল বদলে আর্কিটেক্ট হতে চাইতো, কিন্তু মায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সে জীবনের অনেক লক্ষ্য পরিবর্তন করে ফেলেছিল। হয়তো সে এর মাধ্যমে বারবার আমেরিকায় গিয়েও মানিয়ে নিতে না পারার দুঃখটুকু তার মায়ের মন থেকে মুছে ফেলতে চেয়েছিল। নওরিনও তাকে মেডিকেলে পড়াতে চাচ্ছিলেন এই জন্যই যে আয়েশার কাছে ডাক্তার ডিগ্রি থাকলে পরে যে কোনো সময় সে আমেরিকায় এসে সেটেল হতে পারবে। কিন্তু নওরিন তার জন্য মেডিকেলে পড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নই আয়েশার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।